হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। নেটফ্লিক্সে দেখলাম নতুন একটা কোর্টরুম ড্রামা সিনেমা, যার নাম ইক্কা। সিনেমাটা নিয়ে মানুষের হাইপ ছিল টিজার ট্রেলার লেভেলেই। মানুষ এই সিনেমাটা দেখতে চাইছিল, তার প্রধানত একটাই কারণ, সেটা হচ্ছে এর কাস্টিং। অক্ষয় খান্না, সানি দেওল, এই দুজন অত্যন্ত ভালো অ্যাক্টর, বা আজকের যদি জেনজিদের ভাষায় বলি, এই দুজন ভাইরাল অ্যাক্টর। দেখুন, আজকে তাদের কাছে বা জেনজিদের কাছে এরা ভাইরাল, বাট আমরা যারা আজকে এই বয়সে আছি তারা ছোটবেলা থেকে সানি দেওল এবং অক্ষয় খান্নার পারফরমেন্স দেখে আসছি। তারা যদি মুডে থাকে, তারা কি পোটেনশিয়াল রাখে এবং কি লেভেলের অ্যাক্টিং দিতে পারে, সেটা আমরা সবাই জানি। অক্ষয় খান্না ধুরন্ধরের আগে, অনেক আগে থেকেই আমাদের অনেক ফেভারিট, বা বর্ডার 2 এর অনেক আগে থেকে সানি দেওল আমাদের ফেভারিট। আজকে হয়তো জেনজিরা তাদের নতুন নতুন করে দেখছে, তাদের নতুন হিসাবে পাচ্ছে, এবং তাদের ভালো লাগছে সেই চার্মটা। আমরা সেই চার্ম অনেকদিন আগে পেয়ে গেছি, যার জন্য আমি ভাইরাল শব্দটা ইউজ করলাম আর কি। অনেকের খারাপ লাগতে পারে শুনতে, যার জন্য আমি ক্লিয়ার করে দিলাম একটু। এইবার এই কাস্টিং, তার টিজার ট্রেলার ভালো লেগেছে এবং জেনারেলি একটা হাইপ বা বাজ ক্রিয়েট করতে পারে। এবার আমি দেখলাম, দেখার পর আমার কি রিয়াকশন, সত্যি কি হাইপটা জাস্টিফাই করতে পারে এই সিনেমাটা? চলুন একটু কথা বলে নি। 2 ঘন্টা 20 মিনিট রানিং লেন্থ, একটা সিনেমা হিসাবে রানিং লেন্থ ঠিকঠাক আছে। কোর্টরুম ড্রামাতে এইটুকু রানিং লেন্থ দরকার হয়। এবার সিনেমাটার যদি গল্প বলি, খুব সিম্পল ভাষায় যদি বলি, অক্ষয় খান্না বিশাল বড়লোক বাপের একটা ছেলে। তাকে হঠাৎ করে তুলে নিয়ে যাওয়া হয় জেলের মধ্যে, কারণ তার উপরে চার্জেস লাগে একটা মেয়ের অ্যাটেম্প টু মার্ডারের। তার হয়ে কেস লড়তে কোর্টে যায় সানি দেওল। তার ইচ্ছে নেই, তাকে কিছুটা জোর করেই এই কেসটাকে লড়ানো হচ্ছে। তার উত্তর, মানে কেন লড়ছে তার উত্তর আপনি সিনেমাটা দেখলে পাবেন। এবং এগেইনস্টে লড়ছে তিলোত্তমা সোম। এবার তিলোত্তমা সোম, সানি দেওল, তারা কিভাবে কেসটাকে লড়ছে, সানি দেওল কেন জোর করে কেসটার মধ্যে ফেসে যাচ্ছে, তিলোত্তমা সোম এই ঝামেলার মধ্যে দিয়ে কেসটাকে কোথাও ছো মেরে নিয়ে যেতে পারে না পারে না, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, অনেক ভাবনা চিন্তা করার পর, পুরো সিনেমাটা মন দিয়ে দেখার পর, মাত্র 3টে পজিটিভ দিক এর জন্য আমি বার করতে পেরেছি। অন্য রিভিউয়ার এর থেকে কম পজিটিভ দিকও হয়তো বার করতে পারবে, তারাও তাদের জায়গায় ভুল হবে না। আমি হয়তো অনেক ভাবনা চিন্তা করার পরে 3টে বার করতে পেরেছি, মানে এর থেকে বেশি বার করা যাবে না আর। প্রথমত, এই যে লুক অ্যান্ড ফিল, অক্ষয় খান্না বিশাল বড় লোকের ছেলে, তো তার যে লাইফস্টাইল, মানে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জেলে তাকে রাজার হালে রাখা হয়েছে, ঘর থেকে টিফিন আসছে, ফ্রিজ লাগানো, গেম খেলছে, চেয়ার টেবিল আছে, খাট পাতা আছে, আরামে আছে। তো এই যে লেভিস জিনিসপত্রগুলো, সেটা ভালোভাবে দেখানো হয়েছে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে। সানি দেওল রেপুটেটেড একজন অ্যাডভোকেট, এবং তার যে লাইফস্টাইল, সেটাও খুব হাই লাইফস্টাইল। তো সেটাকেও যেভাবে দেখানো হয়েছে, সেটা ওই লাইফস্টাইলটাকে, এই যে লুক অ্যান্ড ফিলটা, সেই লুক অ্যান্ড ফিলটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এবং যেহেতু নেটফ্লিক্স টাকা পয়সা লাগায়, এই লুক অ্যান্ড ফিলটা ভালোভাবে প্রেজেন্ট হয়, ল্যাভিশ লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে এখানে। এর যে বেসিক গল্পটা আহামরি নয়, আবার বলে দিলাম, কিন্তু তবু আপনার মনে হতে পারে যে এই গল্পটা দিয়ে একটা ভালো বা একটা নর্মাল কোর্টরুম ড্রামা সিনেমা তৈরি হতেই পারে। সেটা এত রদ্দি হবে না, ভালো একটা সিনেমা তৈরি হতে পারে। এবং এখানে তিলোত্তমা সোমের পারফরমেন্স, একমাত্র পারফর্মার এই সিনেমাতে যিনি নিজের রোলটা অনেস্টির সাথে প্লে করেছে, বুঝে প্লে করেছে যে সেই রোলটা কি ডিমান্ড করছিল। অক্ষয় খান্না এবং সানি দেওল দুজনের অ্যাক্টিং এ আমি পজিটিভ দিকে রাখতে পারিনি। এবার আসছি নেগেটিভ দিকে। এবার দেখুন, এর যে পুরো সিনেমাটা না, সিনেমাটা দেখার পর ভুল আপনার একটাই জায়গাতে মনে হবে, সেটা হচ্ছে রাইটিং। কেন আমি বললাম একটাই জায়গাতে, কারণ রাইটিংটাই ডিপেন্ড করে, রাইটিং তার উপরেই নির্ভর করে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিনেমার সেটা কিভাবে চলবে, কোর্টরুম ড্রামাটাকে কিভাবে লেখা হচ্ছে, এখানে যতগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার গুলোকে কিভাবে লেখা হচ্ছে, তাদের মধ্যে ইমোশনাল যে দিকগুলো সেগুলো কিভাবে লেখা হচ্ছে, এগুলো রাইটিংই তো ডিসাইড করে এট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্ক্রিপ্টে। তো এর রাইটিং মনে হয় গাঁজা খেয়ে লিখতে বসছিল রাইটার। জঘন্য থেকে জঘন্যতম রাইটিং। এই গল্পটার মধ্যে যদিও পোটেনশিয়াল ছিল একটা ভালো সিনেমা হওয়ার, এই রাইটিংটা সেই সব আশার মধ্যে জাস্ট জল ঢেলে দিয়েছে। এবার কেন, এবার এক এক করে আসছি। এটা একটা কোর্ট দেখানো হচ্ছে, যেই কোর্টে দুজন উকিল ব্যাক টু ব্যাক ভুল করে যাচ্ছে, মানে সানি দেওল এবং তিলোত্তমা সোম ব্যাক টু ব্যাক ভুল করে যাচ্ছে। আর যে জাজ, তার কাজ হচ্ছে স্কুলের টিচারদের মতো তাদেরকে খালি বোঝানো। মানে এটা কোর্ট না স্কুল, সেটাই আমি বুঝতে পারলাম না। একবার দুবার ভুল হতে পারে, ব্যাক টু ব্যাক বাচ্চাদের মতো ভুল করছে। আর যে
জাজ সে তাদেরকে স্কুলের টিচারের মতো বা স্কুলের হেডমাস্টারের মতো তাদেরকে বোঝাচ্ছে এটা কি ধরনের কোর্ট। একটা কোর্টরুম ড্রামা কখন ওয়ার্ক করে, যখন যে কেসটা লড়ছে মানে যে কেসটার পক্ষে আছে এবং যে বিপক্ষে আছে দুটো উকিলই সমান জায়গায় থাকবে, তবে তো টাসেলটা দেখতে মজা লাগবে। এবার এটা না দুভাবে হতে পারে, এক হতে পারে আপনি মুভির শুরু থেকেই দুজনকে ইকুয়াল পজিশনে দিয়ে দিলেন, দুজনই স্ট্রং, এবার কেসটা লড়ো ভাই। কারণ আপনি জানেন যে আমি দুজনকে স্ট্রং দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কেসটাতে অনেক কিছু দেখানোর আছে, এদেরকে স্ট্রং যে আমি বিল্ড আপ করবো সেই টাইমটা আমি দেবো না। দুজনেই স্ট্রং, এবার তোমরা প্রমাণ দেখো, বুদ্ধি দেখো, কিভাবে কেসটা সলভ হচ্ছে সেটাতে মন দাও। আরেক ধরন হতে পারে যেটাতে আপনি প্রথম থেকে যে পক্ষে লড়ছে মানে যে হিরো আর কি, তাকে আপনি উইক দেখিয়ে দিন, তার এগেনস্টে যে লড়ছে তাকে আপনি স্ট্রং দেখিয়ে দিন। এবার হিরোকে গ্র্যাজুয়ালি পুরো সিনেমাটা জুড়ে আপনি আস্তে 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 করে বিল্ড আপ করুন যে সে স্ট্রং এর দিকে যাচ্ছে, যেরকম আমাদের জলি এলএলবি অথবা পিঙ্কেও সেরকম কিছু একটা ছিল। যখন অমিতাভ বচ্চন অনেক দিন বাদে কেস লড়তে আসছে সে একটু আন্ডার কনফিডেন্ট ছিল, সে কাঁপছিল, তার কথা বলতে অসুবিধা হচ্ছিল, বারবার জল খাচ্ছিল মনে করে দেখবেন। বাট যত সিনেমাটা এগোয় তত অমিতাভ বচ্চনের গ্রিপটা ধরে নেয় এবং লাস্টে গিয়ে কাউকে জায়গা দেয় না। তো এরকম দুটো প্যাটার্ন হতে পারে। এবার এখানে না কি করেছে, এখানে দুজনই উইক, এখানে দুজনের যে টাসেলটা সেটা মজাই লাগছে না দেখতে, তারা দুজন ব্যাক টু ব্যাক ভুল করছে। এখানে দেখে মনে হবে তিলোত্তমা সোমকে জাস্ট কোর্টের মধ্যে বসানো হয়েছে অবজেকশন মাই লর্ড এটা বলার জন্য। পুরো জিনিসটা সানি দেওল খেলছে। সানি দেওল হিরো, বাট সানি দেওল একা হিরো নয়। টাসেলটা দেখতে তখনই মজা আসবে যখন তিলোত্তমা সোমকে আপনি ইকুয়াল জায়গাটা দেবেন, কারণ আপনি তিলোত্তমা সোমকে নিয়েছেন, সি ইজ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, তাহলে আপনি তাকে ইকুয়াল জায়গা কেন দিচ্ছেন না, হিরো বলে সানি দেওয়ালের উপরে পুরোটা কেন দিয়ে দিচ্ছেন। এটা একটা কোর্টরুমে দুটো যে লড়ছে দুজন উকিল তাদের অবস্থা। পারফরমেন্স, সানি দেওয়াল বারবার কেন দামিনীতে চলে যাচ্ছে আমি বুঝতে পারলাম না, আমার কাছে এখনো ক্লিয়ার নয়। দামিনীর এরা পেরিয়ে এসছেন আপনি, এখানে হঠাৎ করে এই ক্যারেক্টারটা এরকম মাঝে মাঝে চিৎকার, যেটা আপনি ট্রেলারও দেখতে পেয়েছিলেন, ওরকম চিৎকার ক্যারেক্টারটা মাঝে মাঝেই করে উঠছে যেন সে দামিনীর শুটিং করছে। না, দামিনীর ক্যারেক্টারটা আলাদা ছিল। দামিনীতে আপনার অপোজিশনে যে ছিল অমরিশ পুরী, অমরিশ পুরী, সে আর আপনি আপনাদের দুজনের ইকুয়েশনটা আলাদা ছিল, আপনাদের দুজনের ক্যারেক্টার বিল্ড আপটা আলাদা ছিল, মুডটা আলাদা ছিল, সেটার ওয়ে অফ টকিংটা আলাদা ছিল কোর্টের মধ্যে। বাট এখানে আপনি পুরো জিনিসটা রিয়েলিস্টিক ওয়েতে দেখাচ্ছেন, হঠাৎ করে সানি দেওল মাঝে মাঝে দামিনী মোডে চলে যাচ্ছে এবং সেটা দেখতে ভালো লাগছে না, পুরো আউট অফ কনটেক্সট লাগছে দেখতে, আউট অফ ক্যারেক্টার লাগছে। এবং এত সিনিয়র অ্যাক্টর এই ছোট ছোট ভুলগুলো কেন শুধরে দিল না মেকারসদের আমি জানি না। অক্ষয় খান্না রহমান ডাকাত থেকে বেরোতেই পারেনি, যদি রহমান ডাকাতের আগে আমি এই ক্যারেক্টারটা দেখতাম এটাকে আমি আউটস্ট্যান্ডিং একটা অ্যাক্টিং বলতাম, কিন্তু যেহেতু আমি রহমান ডাকাত দেখে নিয়েছি ধুরন্ধরে এবং জাস্ট মনে হচ্ছে সেটটা চেঞ্জ হয়েছে, কস্টিউম চেঞ্জ হয়েছে, বাট তার বলার ধরন, তার চোখ মুখ যেরকম অক্ষয় খান্নার একটা থাকে মানে এরকম করে, হ্যাঁ, যে এক্সপ্রেশনটা দেয় আর কি, সেম এক্সপ্রেশন পুরো সিনেমা জুড়ে মনে হচ্ছে আমি জাস্ট রহমান ডাকাতকেই দেখছি। ব্যাকড্রপটা আলাদা, সিনেমাটা আলাদা, কস্টিউমটা আলাদা, দ্যাটস ইট। পারফরমেন্স আমি এখানে ভালো বলতে পারবো না, বাকিদেরও পারফরমেন্স। এখানে যে জাজ, এটা জাজের রোল, জাজ খালি বসে বসে সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছে, জাজ খালি বসে বসে তিলোত্তমা সোমকে বলার জায়গা দিয়ে যাচ্ছে, আমি জানি না। এবার এখানে ইমোশনাল মোমেন্ট, একটা যখন এরকম কেস হচ্ছে একটা মেয়ের সঙ্গে, সারা দেশ সেই মেয়েটার পরে সেই মেয়েটার জন্য জাস্টিস চাইছে, যদিও জাস্টিস চাওয়ার যে ধরনটা সেটা আমার ভালো লাগেনি। ওরকম ভাবে চারটে লোককে প্ল্যাকার্ড হাতে দাঁড় করিয়ে দিলেন আপনি এবং তারা জাস্টিস চাইছে, সেটা না সেই গ্র্যান্ডারটা সেখানে উঠে আসে না। আপনাকে সেই লার্জ স্কেলের অডিয়েন্সটা ওখানে দেখাতে হতো, ভিএফএক্স দিয়ে দেখিয়ে দিতেন না বস, এগুলো ভিএফএক্স এ হয়, বাট তারা দেখায়নি। একটা জাস্ট একটা গ্রুপ 10 জন 12 জনের তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং দেখাচ্ছে যে পুরো দুনিয়া এই একটা কেসকেই ফলো করছে, তাহলে সেই অডিয়েন্সটা কোথায় যারা ফলো করছে, তাদের তো কোর্টের বাইরে আপনাকে দেখাতে হবে হোয়াট এভার। এইবার এখানে যে ইমোশনটা, যখন একটা মেয়ের সঙ্গে এটা হচ্ছে, সারা দুনিয়া তার ফরে, সবাই চাইছে সে জাস্টিস পাক, তাকে সেখানে ইমোশনাল জায়গা দিচ্ছে। দেখুন মেয়েটার মাটা হঠাৎ করে সানি দেওলকে কোর্টের মধ্যে দাঁড় করিয়ে 3-4টে ডায়লগ বলে বক্তৃতা দিয়ে জ্ঞান দিয়ে চলে গেল। ইমোশনাল মোমেন্ট ওয়ার্ক করতে পারে এভাবে? কোন মেয়েটা, কোন মেয়েটা হসপিটালে শুয়ে শুয়ে তার মা বাবার বিয়ের অ্যালবাম দেখে? এইভাবে আপনি ইমোশনাল মোমেন্ট ওয়ার্ক করাতে পারবেন? সানি দেওল আর তার মেয়ে
তাদের দুজনের মধ্যে ইমোশনাল ইকুয়েশন থাকা দরকার ছিল, জাস্ট নেই। মেয়েটা, যে মেয়েটার সঙ্গে হচ্ছে বাজে বাজে ঘটনাটা, সেই মেয়েটা হাসপাতালে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। তার আর তার মায়ের যে কেমিস্ট্রি, ওই লাস্ট মোমেন্টে আপনি তার মাকে হাউ হাউ করে কাঁদতে দেখাচ্ছেন, তাতে আপনার ওই মেটেরিয়ালটা বা ইমোশনাল টাচটা উঠে আসবে না। আপনি জয় ভীম দেখুন, যে ইমোশনাল জিনিসটা এত তাড়াতাড়ি বা গ্র্যাজুয়ালি হওয়া সম্ভব নয়, ওভারনাইট হওয়া সম্ভব নয়, সেটার জন্য সময় লাগে। গোটা সিনেমা জুড়ে আপনাকে ওই সিনস বা মোমেন্ট গুলো দেখাতে হবে, যার জন্য ইমোশনটা বিল্ড আপ হবে পরবর্তীকালে গিয়ে। এখানে নেই। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, কোনো মানে নেই। গল্প রিপিটেটিভ, গল্প প্রেডিক্টেবল, লাস্টে কি টুইস্ট আসবে আপনি আগে থেকে বুঝতে পারছেন, আপনি জানেন এন্ডিং এরকম ভাবে হবে, কারণ সানি দেওয়াল বারবার করে বলে আসছে আমি ইক্কা, আমার হাতে একটা তাস সব সময় থাকে। আপনারা 11 বলে বইটা দেখেছিলেন হয়তো, সাউথের সিনেমা। যদি না দেখে থাকেন তাহলে আমি বলবো দেখুন সিনেমাটা। সেখানেও না একটা এরকম ধরনের ট্রিক রাখা হয়েছিল। সেখানে যে অ্যাকচুয়ালি মার্ডার গুলো করছিল, তার কোয়ালিটি ছিল যে সে প্ল্যান এ বানায়, প্ল্যান বি বানায়, কিন্তু প্ল্যান সিও তার মাথায় রেডি থাকে, যেটা খেলা চলার সময় আপনি বুঝতে পারবেন না। পুরো গেমটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার রিয়েলাইজেশন হবে যে ভাই ও প্ল্যান সি অ্যাপ্লাই করে ফেলেছে অলরেডি, আমি ধরতেই পারিনি। তাকে কিন্তু মুখে বারবার করে বলতে হচ্ছে না, এটা তার ক্যারেক্টারটা দেখে আমরা বুঝতে পারছি। এখানে সানি দেওয়াল বারবার বলছে আমার কাছে ইক্কা আছে, আমার কাছে ইক্কা আছে, মানে লাস্টে একটা পাতা আপনি বাঁচিয়ে রেখেছেন, এবং সেটা কি পাতা সেটা আমরা সবাই জানি। এটা আপনি ফেলবেন, কেসটা আপনি ঘুরিয়ে দেবেন লাস্ট মোমেন্টে। কোনো ইমোশনাল মোমেন্ট নেই, কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই। যে ঘটনাটা হচ্ছে ভার্বালি বলে দেওয়া হচ্ছে, তার মধ্যে কানেকশন ফিল কি করে করবে মানুষ যদি ইমোশনই না থাকে? পুয়ার পারফরমেন্স বা রিপিটেটিভ পারফরমেন্স, ফোর্সফুল পারফরমেন্স, বাজে রাইটিং, জঘন্য। এই তিনটে পজিটিভ দিক খুব জোর জবরদস্তি আমি বার করেছি, না হলে এই পুরো সিনেমাটা জাস্ট জঘন্য একটা সিনেমা, আমার ভালো লাগেনি। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন ইক্কা বলে সিনেমাটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।